নমস্কার। আজকে একটি হৃদয় বিদারক কাহিনী দিয়ে আমার বাংলা স্পেয়ার শুরু করছি। আপনারা অনেকেই জানেন মুকেশ চন্দ্রকর নামে একটি তরুণ তরতাজা রিপোর্টার, যে বস্তার অঞ্চলে বেশ কিছুদিন ধরে সাহসী অন্তর্তদন্তমূলক রিপোর্ট করে খুব খ্যাতি অর্জন করেছিল, তাকে হত্যা করা হয়েছে। করা হয়েছে কারণ সে তার ওই তল্লাটের সড়ক নির্মাণের ক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হচ্ছিল সেটা এক্সপোজ করে একের পর এক স্টোরি করছিল তার নিজের ইউটিউব চ্যানেল বাস্তার জংশন। এবং সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, তাকে যারা হত্যা করেছে তারা তাঁরই আত্মীয় এবং প্রতিবেশী, ঘনিষ্ঠ আত্মীয় বললেও কম বলা হয়। এখন আমরা ডিজিটাল যুগে বাস করি বলে মুকেশের এই মর্মান্তিক হত্যার কথা গোটা ভারতবর্ষ জেনে গেছে। প্রায় সর্বত্র, সব কাগজে, সব চ্যানেলে তাকে নিয়ে খবর হচ্ছে। কিন্তু মুকেশ তো শুধু একা নয়। সেই ৮০-র দশক থেকে আমি এমন অনেক মুকেশের কথা বলে যেতে পারি, যারা নিজেদের পেশার প্রতি সৎ এবং দায়বদ্ধ থাকার কারণে, অথচ জেলা স্তরে কিংবা মফস্বল স্তরে কাজ করার ফলে কখনো লিকার মাফিয়া, কখনো অবৈধ ওষুধ মাফিয়া, কখনো অন্য কোনো মাফিয়া, এদের দ্বারা আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত জীবনটাই তাদের চলে গেছে। সেই রকম দু একটি ঘটনার কথা বলবো। সবশেষে বলবো পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা। সবার আগে বিবিসির একটা নিউজ ক্লিপ থেকে আমি সামান্য একটি অংশ নিয়েছি এই মুকেশের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে। শুনুন সেটা। छत्तीसगढ़ में 3 जनवरी 2025 की शाम बस्तर के पत्रकार मुकेश चंद्राकर का शव मिलता है। ये शव उनके ही रिश्तेदार और भाई लगने वाले ठेकेदार सुरेश चंद्राकर की ज़मीन पर बने सेप्टिक टैंक के अंदर पाया जाता है। इस घटना के बाद न सिर्फ छत्तीसगढ़ बल्कि देश भर में पत्रकारों की सुरक्षा और बस्तर में पत्रकारिता की चुनौतियों पर चर्चा तेज हो गई है। अभी तक जो प्रकरण का इन्वेस्टिगेशन में, क्योंकि प्रकरण काफ़ी अभी इनिशियल स्टेज में है इन्वेस्टिगेशन, जो उसमें घटनास्थल में मिली टेक्निकल इनपुट्स और जो फॉरेंसिक एविडेंस और अन्य जितना भी जो सर्कमस्टेंशियल एविडेंस है, उसी के आधार पर कुल 4 आरोपियों को गिरफ्तार किए गए थे। उनमें से कौन आरोपी, उसके क्या कुछ भूमिका है, अभी इन्वेस्टिगेशन के पार्ट है, क्योंकि इन्वेस्टिगेशन का अभी एक एक चीज़ को हमको घटनाक्रम से उसका सीन ऑफ क्राइम से कोरिलेट करना पड़ते। ये सब कार्रवाई अभी एसआईटी टीम द्वारा की जा रही है। রাজ্যের নাম ছত্তিশগড়, এলাকার নাম বাস্তার। বলা যেতে পারে উপদ্রুত, মাওবাদী উপদ্রুত এলাকা বলে ভারতবর্ষে যেসব জায়গা চিহ্নিত তাদের মধ্যে অন্যতম। ২০০০ সালে মধ্যপ্রদেশের একটি টুকরোকে আলাদা করে জন্ম হয়েছিল এই নতুন ছত্তিশগড় রাজ্যের। অরণ্য এবং প্রচুর খনিজ সম্পদ হচ্ছে এই রাজ্যের, যাকে বলে মূলধন। কিন্তু বহুদিন পর্যন্ত এই অরণ্যে ঘেরা রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে প্রায় আদিম যুগের মতো ছিল। ২০১৪ সালে প্রথম এই ছত্তিশগড় রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি হয়। তারপরে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট এর কাজটা দ্রুত গতিতে এগোনোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার এবং প্রায় ৯,০৭০ কোটি টাকা ছত্তিশগড়কে দেওয়া হয় এই সড়ক নির্মাণের জন্য। এই ২০২৪ পর্যন্ত একটা হিসেব আমি পেলাম, তাতে দেখা যাচ্ছে সেন্টার
এই ছত্তিশগড়ের সড়ক উন্নয়নের জন্যই কেবল 11,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। দেখুন, প্রত্যন্ত গরিব অঞ্চলে এত টাকা যখন বিনিয়োগ হয়, তখন তার সঙ্গে যে বিষয়টা ঢুকে পড়ে তার নাম দুর্নীতি। ছত্তিশগড় অবশ্যই সেই নিয়মের ব্যতিক্রম ছিল না, এবং অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এই সড়ক নির্মাণের কাজে সে রাজ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে। অর্থাৎ ঠিকাদাররা রাজনৈতিক নেতাদের তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দিয়ে তারপরে যা করণীয় নয় ঠিক সেই কাজটাই করছে, সাধারণ মানুষের সম্পদকে নষ্ট করে। অর্থাৎ রাস্তাঘাট নির্মাণের কাজে কমপ্লিটলি একটা ক্রিমিনাল নেগলিজেন্স দেখিয়ে। ওই তল্লাটেরই ছেলে ছিল মুকেশ, এবং কিন্তু অল্প দিনের মধ্যে সে সাংবাদিক হিসেবে খুব নাম করে। একদিকে মাওবাদী এলাকায় কাজ করতে গেলে কি পরিমাণ সাহসের প্রয়োজন, সেটা আমরা যারা কলকাতায় বসে থাকি নিরাপদ ঘরে, এয়ার কন্ডিশন রুমে, তারা কল্পনাও করতে পারব। অথচ দেখুন, ভাগ্যের এমনই পরিহাস, মাওবাদীরা কিন্তু মুকেশের বিরুদ্ধে কিছু করেনি। মুকেশের অবাধ গতিবিধি ছিল বাস্তার এলাকায়, অসংখ্য মাওবাদীর সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু মাওবাদীদের কারণে তার কখনো জীবন সংশয় হলো না। যেটা হলো তারই আত্মীয় এক দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের কারণে। এই যে প্রথম মুকেশ একটা তদন্তমূলক প্রতিবেদন করেছিল তাই নয়, অনেকদিন ধরেই সে দিল্লির বহু হিন্দি চ্যানেলে অনিয়মিতভাবে ফ্রিল্যান্সার হিসেবে অনেক স্টোরি ব্রেক করেছে। শেষ পর্যন্ত আমরা সবাই যা করি, বেচারা মুকেশও তাই করেছিল। সে একটি ইউটিউব চ্যানেল করেছিল যার কায়দা করে নাম দিয়েছিল বাস্তার জাংশন, এবং এই জানুয়ারির গোড়া পর্যন্ত সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল 1,59,000 টাকার, এবং তার যা কিছু এক্সপোজার আর সে অন্যত্র কোথাও না দিয়ে নিজের এই জনপ্রিয় ইউটিউব চ্যানেলেই দিতে শুরু করে, এবং সেটাই ডেকে আনে তার সর্বনাশ। এখন দেখুন, এইভাবে জেলা এবং মফস্বলের সাংবাদিকদের কখনো আইনি নোটিশ দিয়ে, কখনো গণধোলাই দিয়ে, তাতেও কাজ না হলে জানে মেরে দিয়ে তাদেরকে চুপ করে দেওয়ার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন চলছে বহুদিন আগের থেকেই। আমার পরিষ্কার মনে আছে, বিহারের একজন সাংবাদিক, হিন্দি সাংবাদিক, তার নাম ছিল রূপেশ কুমার ঝা। অ্যাকচুয়ালি তিনি বিহার নন, ঝাড়খণ্ডের বাসিন্দা, এবং তার অপরাধ ছিল তিনি একটি এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পলিউশন নিয়ে ক্রমাগত স্টোরি করে যাচ্ছিলেন। অর্থাৎ একটা জনপদের আবহাওয়া কিভাবে এই ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের কারণে দিনকে দিন দূষিত হতে 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 মানুষের বাসের অযোগ্য হয়ে উঠছে, প্রধানত সেটাই বেআব্রু করে দেওয়া ছিল তার উদ্দেশ্য। এবং পুরস্কার হিসেবে সে কি পেয়েছিল জানেন? তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল 2022 সালে, সেই মামলা কোনো সাধারণ মামলা ছিল না। ইউএপিএ আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। এর নামই কিন্তু ভারতবর্ষ। এখন মেইনস্ট্রিম মিডিয়া বলুন বা লিগ্যাসি মিডিয়া বলুন, তাদের চাইতে ইউটিউবাররা
বহু জায়গায় অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি প্রভাবশালী এবং সবচাইতে ভালনারেবল জায়গায় দাঁড়িয়ে তারা কাজ করে। এটা যেন অনেকটা সেই ডেভিড আর গলিয়াথের সংগ্রামের মতো। যারা বড় সংবাদপত্র অথবা বড় নিউজ চ্যানেলের জেলার দায়িত্বে থাকে বা সাবডিভিশনের দায়িত্বে থাকে, তাদের মাথার উপরে তবু কিছুটা হলেও নিরাপত্তা আছে। কিছু ঘটে গেলে তাদের তাদের কাগজ বা তাদের সংস্থা তাদের পাশে দাঁড়াবে, এটা প্রত্যাশিত, যদিও সেই ঘটনাও আজকাল আর হয় না। কিন্তু এই যে ডিজিটাল দুনিয়ার যারা কারবারি, এই আমার মতো ধরে নিন, তারা সম্পূর্ণ অসহায়। কোনো কর্পোরেট সংস্থা তাদের পিছনে লাগলে বা সরকার, পুলিশ, গুন্ডা মস্তান বাহিনী তাদের পিছনে লাগলে তাদের কার্যত কিছুই করার থাকে না। সেই কারণে হয় তারা আত্মসমর্পণ করতে বাধ্য হন, নয় রামরাম করে সাংবাদিকতাটাই বন্ধ করে দেন। এইভাবে কত ডিজিটাল ব্লগ এবং ইউটিউব চ্যানেল এদেশে বন্ধ হয়ে গেছে, আমরা তার হিসেবও রাখি না। মাঝে মাঝে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এডিটার্স গিল্ড অফ ইন্ডিয়া অথবা এনইউজে, ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট, উদ্বেগ প্রকাশ করে এক একটা বিবৃতি দেয়, কিন্তু তাতে কাজের কাজ কিছু হয় না। এই যে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে আমাদের দেশের মিডিয়ার এই যে দুর্নাম এবং ইন্ডেক্স অফ ফ্রিডমে ভারতবর্ষ যে ক্রমশ নামতে নামতে প্রায় আফগানিস্তানের সমগোত্রীয় হয়ে গেছে, তার একটা বড় কারণ কিন্তু এটাই। এখন বড় এদের আরেকটি পরিচয় হলো, এরা কেউ ইংরেজি ভাষার সাংবাদিক নয়, প্রায় সকলে আঞ্চলিক ভাষার সাংবাদিক। এদের একটা বড় অংশ হিন্দিতে লেখেন, আবার হিন্দির বাইরেও আমাদের এই যে বিপুলা ভারতবর্ষের যত আঞ্চলিক ভাষা আছে সেই ভাষাতেই তারা প্রধানত কাজকর্ম করেন। এখন কোন ভাষার সাংবাদিকই যে নিরাপদ নন তার আরেকটা উদাহরণ আমি দেখছি, যে নিখিল ওয়াগলে, একজন খুব সেলিব্রেটেড জার্নালিস্ট, তার একটি অনুষ্ঠান হয়েছিল ওই মহারাষ্ট্রেরই কোনো একটি এলাকায়, এবং তাকে পুলিশ নিষেধ করেছিল যে আপনি সেখানে যাবেন না। নিখিল ওসব পুলিশের বাধা মানার মানুষ নন, তিনি ঘটনাস্থলে গেছিলেন, যা বলার ছিল বলে এসছেন, এবং তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে দুখানা এফআইআর পুলিশ রুজু করেছিল। তার চেয়েও বড় কথা, এই গেরুয়াধারী গুন্ডাদের একটা বড় অংশ তার অনুষ্ঠানে গিয়ে সেই অনুষ্ঠান শুধু বানচাল করেছিল তাই না, নিখিলকে ধরে বেধড়ক মারধর করেছিল। কিংবা এই ধরুন আমাদের প্রতিবেশী ওড়িশাতে জ্যোতিরঞ্জন মহাপাত্র, তিনি একটা বাড়া খবর টিভি নামক চ্যানেলে কাজ করছিলেন, তাকে কয়েকজন অজ্ঞাত পরিচয় লোক এমন মারে যে তিনি প্রায় অর্ধমৃত হয়ে রাস্তার উপর পড়ে যান। এছাড়া বুধিনাথ ঝার কথা, একটি ইয়াং রিপোর্টার বিহারে, তার কথাই বা আমরা ভুলে যাব কি করে? এই বুধিনাথ কি করছিলেন? তিনি বিহার জুড়ে এই যে মেডিকেল ইলিগাল ক্লিনিক যত মাশরুমের মতো গজিয়ে উঠেছিল এবং যেখানে বেআইনি কাজকর্ম সব হতো, সেগুলোকে এক্সপোজ করে একের পর এক স্টোরি লিখে যাচ্ছিলেন। পরিণতি কি হলো?
দেখা গেল একদিন তার দেহ পড়ে আছে বড় রাস্তার ধারে, অর্ধেকটা শরীর জ্বালিয়ে দেওয়া হয়েছে। 1980-র দশকে গোড়ার দিকে সম্ভবত আমরা যখন সাংবাদিকতায় সবে প্রবেশ করেছি, তখন একজন এইরকমই তরুণ হিন্দিভাষী সাংবাদিক, তার নাম ছিল উমেশ দোভাল। তখন তিনি উত্তরপ্রদেশের ওই পাহাড়ি অঞ্চলে লিকার মাফিয়ার বিরুদ্ধে ক্রমাগত লিখে যাচ্ছিলেন। তখনও পর্যন্ত উত্তরাখণ্ড হয়নি, এবং সেই সাহসের পুরস্কার হিসেবে তাকে মরতে হয়েছিল। আমার মনে আছে 3 জন প্রবীণ সাহসী সাংবাদিক, একজন ছিলেন মৃণাল পান্ডে, আরেকজন সুন্দরলাল বহুগুণা, এবং আমাদের প্রাক্তন সহকর্মী এসপি সিং, এরা 3 জন মিলে সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলেন এবং সিবিআই তদন্ত আদায় করে নিয়েছিলেন। সেই সময়ে সিবিআই এর এত দুর্নাম ছিল না। যে কাজ সিবিআই কে দেওয়া হতো সেটা তারা মোটামুটি দলমত এর কথা না ভেবেই তার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করত। এবং সিবিআই রিপোর্টে দেখা গেল যে এই ছেলেটি উমেশ দোভাল যাদের বিরুদ্ধে লিখছিল তারাই তার মৃত্যুর জন্য দায়ী। এখন এই যে ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে, সুতরাং এই যে আমরা এত প্রচারের আলোর তলায় থাকি, পাদপ্রদীপের আলোর তলায় থাকি, শহরে যারা কাজ করি, আমি তো মনে করি আমরা হচ্ছি আমাদের পেশায় সবচেয়ে ভাগ্যবান। যেহেতু দীর্ঘদিন ধরে আমি এই পেশায় আছি এবং লিডারশিপ পজিশনে বহু জায়গায় আমাকে কাজ করতে হয়েছে, অতএব কি দুরবস্থার মধ্যে এই জেলার ছেলেপিলেদের, সাব ডিভিশনাল স্তরে তো আরো খারাপ কাজ করতে হয়, আপনারা তা কল্পনা করতে পারবেন। প্রথমত, তাদের চাকরির নিরাপত্তা বলে কিছু নেই। যতটুকু এর আগে ছিল, ধরুন রিটেইনার হিসেবে রাখা হতো, বা সেই রিটেইনারশিপও এখন অধিকাংশ কাগজ বা বড় নিউজ চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে। তার মানে এদেরকে প্রায় ডেইলি মজুরে পর্যবসিত করে দিয়েছে মিডিয়া মালিকেরা। ফুরানে কাজ করার মতো করে এদের কাজ করতে হয়। খবরের কাগজের ক্ষেত্রে লেখা পিছু টাকা পায়, আর ভিডিও জার্নালিস্টদের ক্ষেত্রে এক একটা ভিডিওর জন্য সামান্য কিছু দক্ষিণা তাদের হাতে তুলে দেওয়া হয়। সত্যি কথা বলতে কি, আজকের পশ্চিমবঙ্গে এমন অসংখ্য ছেলে মেয়ে জেলা এবং মহকুমা স্তরে কাজ করে, যাদের বেতন মানে আর্থিক উপার্জন মাসের শেষে আমার আপনার বাড়ির পরিচারিকার চেয়েও কম হতে পারে। এই যেখানে বাস্তব পরিস্থিতি, সেখানে 2 ধরনের প্রতিক্রিয়া হয়। একদল ছেলে মেয়ে খুব সহজেই ভিন্ন পথে, অসৎ উপায়ে টাকা পয়সা উপার্জনের চেষ্টায় নাম লিখিয়ে দেয়। আমি এরকম অনেক দৃষ্টান্ত জানি, যেখানে জেলা করেসপন্ডেন্টরা এমনকি সিভিক ভলান্টিয়ারদের কাছ থেকেও মাস গেলে টাকা আদায় করে। তাদের যে যার জেলা সদরে বিরাট বিরাট প্রাসাদোপম বাড়ি বানিয়ে ফেলেছে, গাড়ি করে ফেলেছে, মোটরসাইকেল করে ফেলেছে। আবার একটা অংশ আছে যারা এই প্রলোভনে পা দেয় না, যারা মনে করে যে তারা সাংবাদিক, এবং সাংবাদিকের একমাত্র দায়বদ্ধতা হলো যে ঘটনাটা ঘটেছে সেটা নির্ভুলভাবে, নিরপেক্ষভাবে যতটা পারা যায় সেটা পরিবেশন করে কলকাতায় পাঠিয়ে দেওয়া। এদের সংখ্যাও যে খুব কম তা নয়, কিন্তু আসল এদেরকে নিয়েই হচ্ছে
এস্টাবলিশমেন্টের প্রধান সমস্যা। এদেরকে চোখ রাঙায় স্থানীয় শাসক দল, চোখ রাঙায় পুলিশ, চোখ রাঙায় গুন্ডা মাস্তান বাহিনী। বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে হেনস্থা করা হয়, অনেক সময় অকারণে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, এবং এদের মতো একটা সম্পূর্ণ অরক্ষিত জায়গায় আর কাউকে কাজ করতে হয় না। অথচ যে কোনো জায়গায় এরাই হচ্ছে খবরের প্রথম সূত্র। কেননা ধরুন আজকে যদি মালদার ওই যে বৈষ্ণবনগরে যে ঘটনাটা ঘটেছে, কলকাতা থেকে গিয়ে আমার পক্ষে বা কলকাতা থেকে কলকাতায় থাকা কোনো রিপোর্টারের পক্ষে সেই ঘটনার তত্ত্ব তালাশ করা অত সহজ নয়। এই কাজটার জন্য সেই জেলায় যারা কাজ করে তারা অনেক 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 বেশি এগিয়ে আছে, অনেক বেশি তথ্য তারা জানে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্থানীয় ডায়ালেক্ট যেগুলো হিন্দি অথবা বাংলার মতো নয়, সম্পূর্ণ আলাদা, সেই ডায়ালেক্টের সঙ্গেও এরা সম্পূর্ণ পরিচিত। তার মানে এদেরকে বাদ দিয়ে আপনি সংবাদ জগতের কথা ভাবতেই পারবেন না যদি আপনি একটা সংবাদ প্রতিষ্ঠান চালান যেটাকে একটা পূর্ণাঙ্গ সংবাদ প্রতিষ্ঠান হিসেবে স্বীকার করে নেওয়া যায়। অথচ এদের নিরাপত্তার কথা, এদের সুখ শান্তির কথা, এদের পরিবার পরিজনের কথা, এদের সন্তানাদির কথা ভাবার দায় কারুর নেই। 1993 সালে দিল্লি থেকে আনন্দবাজার পত্রিকার বার্তা বিভাগের দায়িত্ব নিয়ে আমি যখন কলকাতায় এসেছিলাম, তাজ্জব হয়ে গিয়েছিলাম একথা দেখে যে আনন্দবাজারের মতো কাগজের জেলায় কোনো পুরো সময়ের সাংবাদিক নেই। যারা আছেন তারা প্রত্যেকেই ফ্রিল্যান্সার, এবং তারা তাদের যে কপি পাঠান সেই কপির সাইজ অনুযায়ী কেউ একজন কোনো অ্যাকাউন্টসে বা কোথাও বসে তার কত পয়সা প্রাপ্য সেটা হিসেব করে নির্ধারণ করে, এবং কোনো ক্ষেত্রেই সেই টাকাটা মাসের শেষে 500-700-র উপরে উঠত না। আমি যেহেতু প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আনন্দবাজার পত্রিকাকে কলকাতা শহরের বাইরে নিয়ে যেতে হবে, এবং সেই কারণে বাংলার জেলাগুলিতে আমার সংবাদ আহরণের যে ব্যবস্থা সেটাকে অনেক বেশি শক্তিশালী করা উচিত। অতএব এক ধাপে আমি প্রায় প্রতিটা জেলায় জেলা সংবাদদাতাদের বেতন এবং পারিপার্শ্বিক আরো অনেক সুবিধে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তাতেও পুরোটা করে উঠতে পারিনি। শেষ যে চাকরি করেছি এই টাইমস অফ ইন্ডিয়া, এরা জেন্টলম্যান সব নামে তালপুকুর, ঘটি ডোবে না। আর যখন জেলার সংবাদপত্রের জেলার সাংবাদিকদের কিছু দেওয়ার প্রশ্ন ওঠে তখন তাদের শরীর ম্যাচ করে, তারা 5টা পয়সাও বাড়াতে চান না, এবং প্রত্যেক বছর চেষ্টা করেন কি করে ওই সামান্য আয়টাও আর একটু কমানো যায়, এবং কি করে তাদের চাকরির কোনো দায়বদ্ধতা কোম্পানির উপর এসে না বর্তায়। এইরকম একটা হোস্টাইল, এইরকম প্রতিকূল পরিবেশে এই মুকেশের মতো ছেলেরা গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করে। তারাই কিন্তু আসলে আমাদের এই সাংবাদিক জগতের লাইফ লাইন। অথচ তাদের সাহসের পুরস্কার হিসেবে তাদের হয় তিরস্কার, নয় দৈহিক নিপীড়ন, নয় পুলিশি অত্যাচার, নয় মৃত্যু ছাড়া আর কিছুই জোটে না। এরাই হচ্ছে
আমাদের পেশার প্রকৃত শহীদ। আমি মুকেশের আমার চেয়ে অনেক ছোট বয়স হওয়া সত্ত্বেও তার স্মৃতির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রতিবেদন বা এপিসোড যাই বলুন না কেন শেষ করছি। নমস্কার।